অনলাইন ক্লাসে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিপন চাকমা, সহকারী শিক্ষক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এক প্রকার ভালো আছি। কোভিড-19 এর মহামারীর কারণে আমাদের বিদ্যালয় 31শে অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে তোমরা ঠিকভাবে লেখাপড়া করবে। আমাদের অনলাইন ক্লাসগুলো শ্রেণীভিত্তিক, বিষয়ভিত্তিক দেখে তোমরা এগুলো অনুসরণ করার চেষ্টা করবে আর নিয়মিত এই ক্লাসগুলো দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি বাক্য লিখছি, তোমরা দেখো। বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত রাজকুমার, রাজকুমার সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, তাই না? বিলাত ফেরত রাজকুমার সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। তো এই কথাটা বা এই বাক্যটা বলার পরে আমরা দেখতে পাচ্ছি কেমন জানি লম্বা লম্বা হয়েছে, না? শব্দগুলো অর্থটা কেমন জানি একটু লম্বা মনে হয়েছে। যেমন বিলাত হতে ফেরত, তারপরে সিংহ চিহ্নিত আসন। তো এটাকে, এই শব্দগুলোকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি না? যে বিলাত ফেরত, বিলাত ফেরত, আমরা লিখতে পারি বিলাত ফেরত, তাই না? তারপরে এই যে সিংহ চিহ্নিত আসনে, এটাকে আমরা বলি এই সিংহাসন, সিংহাসনে বা সিংহাসন। তাহলে আমরা বলতে পারি বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসে আছেন। এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসে আছেন। তো এটা বলতে গেলে শ্রুতিমধুর লাগে, তাই না? তাহলে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যখন কোনো শব্দ বাক্যটাকে একটু সংক্ষেপে করা বা সংক্ষিপ্ত করলে বা একাধিক পদকে এক পদ করলে সেটাকে আমরা কি বলি বলতে পারো? সেটাকে আমরা বলতে পারি সমাস। তাহলে আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাস, তোমাদের পাঠ্য বইয়ে ষষ্ঠ পরিচ্ছেদে আছে সমাস, কেমন? তাহলে সমাস মানে হচ্ছে, সমাস মানে মিলন, সমাস মানে সংক্ষেপণ, সমাস মানে কি? একাধিক পদের এক পদীকরণ। তাহলে সমাস মানে মিলন, সমাস মানে সংক্ষেপণ, সমাস মানে একাধিক পদের এক পদীকরণ, তাই না? তো আমরা সমাসের সংজ্ঞাটা কি বলতে পারি?
সমাসের সংজ্ঞাটা হচ্ছে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটিবার বা একটি শব্দে পরিণত করা বা গঠন প্রক্রিয়াকে বলা হয় সমাস। কি বললাম? যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দে বা একটি শব্দ গঠনের প্রক্রিয়াকে বলা হয় সমাস। ঠিক আছে? সমাস মানে মিলন, সমাস মানে সংক্ষেপণ, সমাস মানে হচ্ছে একাধিক পদের এক পদীকরণ। তো যেমন নেই পড়োয়া যার, নেই পড়োয়া যার, তাহলে বেপরোয়া, তাই না? নেই পড়োয়া যার হচ্ছে বেপরোয়া। হ্যাঁ, কমলের ন্যায় অক্ষী যার, কমলের ন্যায় অক্ষী যার, তাহলে কি? কমলাক্ষ। কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষ। তারপরে আরো স্মৃতি রক্ষার্থে যে সৌধ, দেখে বলা হয় স্মৃতি সৌধ, তাই না? তাহলে কি আমরা একাধিক পদটাকে কি করলাম? এক পদ করেছি। হ্যাঁ, যেমন স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ। আমরা তো বলি না যে স্মৃতি রক্ষার্থে সৌধে ফুল দিতে গিয়েছি, আমরা সেটা বলি না। আমরা শহীদদের উদ্দেশ্যে বা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আমরা শহীদ মিনারে স্মৃতিসৌধে আমরা পুষ্প অর্পণ করতে গিয়েছি, তাই না? সেই কথাই আমরা বলি। তাহলে এইটা গেল আমাদের সমাসের বেলায় যে এক পদীকরণ বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম। তো সমাজের প্রয়োজনীয়তা হচ্ছে এখানে কি? সমাজের প্রয়োজনীয়তা হচ্ছে আসলে সমাসের প্রয়োজনীয়তা আমরা জানি যে কি, এখানে হচ্ছে একাধিক পদে একটা সংক্ষেপ করতেছে বা সংক্ষেপকরণ হয়। আর দ্বিতীয়টা হচ্ছে কি, যে নতুন শব্দ বা নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। আরটা হতে পারে যে শব্দ তৈরি এবং প্রয়োগের রীতি বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারি। তো সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ, যেমন, তাই না? সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পরপদ আর পরবর্তীটাকে বলা হয় উত্তরপদ। যে কথাটা আমরা বলেছিলাম যে নদী মাতা যার, নদী মাতৃক, নদী মাতৃক। প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ আর পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ, উত্তরপদ বা পরপদ। অর্থাৎ সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় পরপদ, তাই না? আর সমাসের বেলায় আমরা
দেখতে পাই যে কি সমস্ত পদ, সমস্ত পদ, তারপরে আছে সমসমান পদ, তারপরে আছে সমসমান পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। অর্থাৎ সমাসের প্রক্রিয়ায় বা সমাস নিষ্পন্ন, সমাসের প্রক্রিয়ায় বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। তারপরে সমস্ত পদ বা সমস্যামান, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে, সমসমান পদ বলে। অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত পদগুলোর নাম হচ্ছে সমসমান পদ। আর সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে অংশটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্ত পদকে ভাঙলে যে অংশটুকু পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো আমরা সমস্ত পদ কি, সমসমান পদ কি, বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি তাও আমরা জানলাম। এখন যাব প্রকারভেদ। তোমরা জানো সমাস কত প্রকার? আমরা জানি সমাস 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। তাহলে আমরা যদি ধরি এভাবে যে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, আর সর্বতরি অব্যয়ভাব সমাস। তাহলে আমরা সমাজকে যদি প্রকারভেদ দেখি, সমাজকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ, একটা হচ্ছে কর্মধারয় সমাজ, একটা হচ্ছে তৎপুরুষ, তারপরে বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ভাব সমাজ। তো আজকে আমরা সমাজের প্রত্যেকটা অংশকে আমরা আজকে আলোচনা করব না। আমি ক্রমান্বয়ে আজকে দ্বন্দ্ব সমাজ বা কর্মধারয় সমাজ নিয়ে আলোচনা করব, বাকিটুকু পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তাহলে আজকে আমরা শুধুমাত্র এই দুটো সমাজ নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো।
দ্বন্দ্ব সমাস। আসলে আমরা দ্বন্দ্ব সমাস ক্ষেত্রে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। কিরকম? যেমন মাতা পিতা, এই সমাসের মধ্যে মাতাও প্রধান হিসেবে ধরে নিতে পারি আমরা, পিতাও প্রধান হিসেবে ধরে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝবো? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে সেগুলোকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস, তাই না? দ্বন্দ্ব সমাস বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে, সেগুলো আমি প্রমাণ নিয়ে তোমাদেরকে লিখে যাচ্ছি। তবে দ্বন্দ্ব সমাস নির্ণয়ের ক্ষেত্রে সবসময় একটা অব্যয়সূচক এবং ও আর এগুলো যোগ করতে হবে। যখন আমরা নির্ণয় করতে যাব তখন সেক্ষেত্রে অব্যয়সূচক অব্যয় এবং ও আর যুক্ত করতে হবে, তাই না? এটাও মনে রাখবা। তো আমরা যদি দেখি যে দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকারের হতে পারে, সেক্ষেত্রে কী ক্ষেত্রে আমরা দ্বন্দ্ব সমাসের শব্দগুলো আমরা দেখতে পাই। যেমন মিলনার্থক, মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব না লিখলে, সমাস না লিখলেও আমরা এভাবে দিতে পারি। হ্যাঁ, শব্দযোগে দ্বন্দ্ব সমাস, মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। যেমন হচ্ছে মিলনার্থক মানে কি? এখানে মা বাপ, মা বাপ অর্থাৎ মাতা পিতা। তারপরে হচ্ছে মাসি পিসি, হ্যাঁ, মাসি পিসি, এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এক্ষেত্রে আমরা বিরোধাত্মক, বিরোধাত্মক, বিরোধাত্মক কি পাবো? বিরোধাত্মক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। বিরোধ মানে কি? একে অন্যের সাথে বিরোধ, কথাবার্তা বিরোধ, মতামতের ক্ষেত্রে বিরোধ, মতাদর্শের বিরোধ, আদর্শের বিরোধ, তাই না? তো বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস কোনগুলো? দ্বন্দ্ব সমাসের শব্দগুলো কোনগুলো? যে দা কুমড়া, দা কুমড়া। তারপর থাকতে পারে আরো কি? অহিনকুল, দা কুমড়া, অহিনকুল, এবং এগুলো হচ্ছে বিরোধাত্মক শব্দযোগের দ্বন্দ্ব সমাস। তারপরে দিব বিপরীত অর্থে দ্বন্দ্ব সমাস। বিপরীত অর্থে কি হতে পারে? বিপরীত অর্থ হতে পারে আয় ব্যয়, তাই না? আয় ব্যয়, জমা খরচ, জমা খরচ। তারপরে হতে পারে ছোট বড়, এগুলো ছোট বড়। তারপরে হচ্ছে সমার্থক অর্থে, সমার্থক অর্থে কি হতে পারে? সমার্থকে যদি আমরা যদি বলা হয় হাট বাজার, তাই না? হাট বলি, বাজার বলি, হ্যাঁ, হাট বাজার। হাট বাজার। তারপরে হচ্ছে ঘর দুয়ার, ঘর দুয়ার, এগুলো সমার্থক শব্দ, সমার্থক শব্দ যুক্ত শব্দ।
তারপর যদি বলা হয় অঙ্গবাচক, অঙ্গবাচক শব্দযোগে, অঙ্গবাচক শব্দযোগে যেমন হাত পা, বুক পিঠ, বুক পিঠ, হ্যাঁ অঙ্গবাচক। তারপরে আছে সংখ্যাবাচক, যদি বলি আমরা সংখ্যাবাচক, সংখ্যাবাচকের মধ্যে আমরা পাবো কি 900, বলি না আমরা 900, 1920, হ্যাঁ এগুলো হলো সংখ্যাবাচক ক্ষেত্রে। তারপরে প্রায় সমর্থক যেগুলো আছে, প্রায় সমার্থক শব্দ, শব্দযোগে প্রায় সমার্থক শব্দযোগে আমরা কি বলি, যদি বলা হয় কাপড় চোপড়, কাপড় চোপড় এই দুইয়ের মধ্যে প্রায় সমর্থক, তাই না? তো সর্বনামের ক্ষেত্রে আছে, সর্বনামে কি আছে, সর্বনামসূচক শব্দের মধ্যে আছে যেমন যা তা, যথা তথা। ক্রিয়াবাচক শব্দযোগে দেখা যায় যেমন যাওয়া আসা, হ্যাঁ। তারপরে বিশেষণ শব্দযোগে কি আছে, ভালো মন্দ, ধীরে সুস্থে। তারপরে হচ্ছে আসল নকল, তাই না? বিশেষণ শব্দযোগে দ্বন্দ্ব সমাজ। এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাজের বিভিন্ন শব্দযোগে কি কি হয়। তবে যে কথাটা বলেছিলাম যে দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে তখন কিন্তু এখানে ও, যেমন এখানে যদি আমরা দ্বন্দ্ব সমাজ নির্ণয় করতে যাই তখন কি হবে, অভি ও নকুল সমান অভিনকুল। যখন আমরা সমাস নির্ণয় করতে যাব তখন অভ্যসূচক ও শব্দটা এখানে আমরা ব্যবহার করব, তাই না? তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি একটা ধারণা যে দ্বন্দ্ব সমাস যোগের বিভিন্ন শব্দের ক্ষেত্রে আমরা এই অর্থগুলো, এই শব্দগুলো দেখতে পাই। তো এখন আমরা যাব এখন দ্বন্দ্ব সমাজ গেল, এখন গেল কর্মধারয় সমাজ। কর্মধারয় সমাজে আমরা যাব। কর্মধারয় ব্যক্তি, কর্মধারয় সমাজ হচ্ছে বিশেষণ বা বিশেষ্য, বিশেষণ বা বিশেষ্যভাবাপন্ন শব্দের সাথে বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন শব্দের যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় কর্মধারয় সমাজ। বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাজ, তাই না? যেমন কর্মধারয় সমাজ আমরা জানলাম। কর্মধারয় সমাজ যদি আমরা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে কয়েক প্রকার কর্মধারয় সমাজ আছে। প্রকারভেদ, কেমন? মধ্যপদলোপী কর্মধারয় সমাজ, মধ্যপদলোপী কর্মধারয় সমাজ।
তারপরে হচ্ছে উপমান, উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। তারপর হচ্ছে উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। তাহলে কর্মধারয় সমাস ক্ষেত্রে আমরা বেশ কয়েক কর্মধারয় সমাস আমরা পাই। একটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে মধ্য পদলোপী কর্মধারয় সমাসটা হবে কি? যে সমাসে মধ্য পদের বিভক্তি লোপ পায়, মধ্য পদের বিভক্তির লোপ পায় সেটাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস, তাই না? যেমন আমরা আগে বলেছি যে লিখতে পারি, উদাহরণ হিসেবে পাই কি? সাহিত্য, নিমিত্তে যে সভা, সাহিত্য সভা, সাহিত্য সভা। যেমন বলেছিলাম কি? সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন। তাই না? তাহলে এই মধ্যের অংশটা লুপ্ত হয়েছে, নিমিত্ত হইতে নিমিত্তটাও লুপ্ত হয়েছে। যে মধ্যপদের বিভক্তি লোপ পায় সেটাকে বলা হয় তোমার মধ্য পদলোপী কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। উপমান হচ্ছে তুলনীয় বস্তু, অর্থাৎ যার সাথে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমান। যার সাথে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমান। অর্থাৎ পরোক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষ বস্তুর সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা উপমান কর্মধারয় সমাস বলতে পারি। অর্থাৎ উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু, অর্থাৎ যার সাথে আমরা তুলনা করব সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যেমন আমরা দিতে পারি উপমান কর্মধারয় সমাসের মধ্যে আমরা দিতে পারি তুষারের ন্যায় শুভ্র, হ্যাঁ, তুষার শুভ্র। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তারপরে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজল কালো, কাজল কালো। এগুলো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাস, অর্থাৎ যে সমাসে সাধারণ গুণের কথা উল্লেখ না করে, সাধারণ গুণের কথা উল্লেখ না করে যে সমাস হয় সেটাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। যেমন আমরা কি করতে পারি? যে মুখ চন্দ্রের ন্যায় সমান মুখচন্দ্র, সমান চন্দ্রমুখ।
পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহ, তাই না? পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। এ পর্যায়ে আসবো আমরা রূপক অলঙ্কার সমাস। উপমান ও উপমেয়ের মধ্যে যে যা কল্পনা করা হয় তাকে বলা হয় সমাস। যেমন বিষাদ রূপ সিন্ধু সমান বিষাদ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু সমান বিষাদ সিন্ধু। তারপরে আর কি হতে পারে? মন রূপ মাঝি কি হবে? মন মাঝি, তাই না? এইটুকু গেল মোটামুটি আমাদের দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের কিছু আলোচনা। তোমরা বাসায় ভালো করে পড়বে। আমরা পরবর্তী ক্লাসে আরো 4টি সমাসের শ্রেণীবিভাগ আছে, সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে তার আগে বলি, তোমরা একটা বাড়ি কাজ লিখো। বাড়ি কাজটা হবে বাড়ি কাজ। সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ দাও। ঠিক আছে, আমরা যদিও বা পুরোপুরি সমাস আলোচনা